আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। আর অটোপাস না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না বললেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এপ্রিলে এসএসসি, জুনে হবে এইচএসসি পরীক্ষা। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। গণমাধ্যমের ওপর হামলা সহ্য করবে না সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঝিনাইদহ ২ আসনের সাবেক সংসদ সদস্য তাজিব আলম সিদ্দিকীকে সাভার থেকে গ্রেফতার। অর্থ বরাদ্দের অভাবে প্রতিষ্ঠার ৭ বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজ। শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসছে বললেন মার্কিন বিশ্লেষকরা। বিদায়ী ভাষণের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশাবাদ জো বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আর অটোপাস না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো সংকটে পরীক্ষা স্থগিত হলে পরে সেগুলো নিতে বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এসব মাথায় রেখে আগামী এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সূচি তৈরি করা হয়েছে। পরীক্ষা দুটি হবে এপ্রিল ও জুনে। মাহবুব কবির চপলের রিপোর্ট। অটোপাস শিক্ষার করছে সর্বনাশ। দেরিতে হলেও এমনটা অনুধাবন করেছে শিক্ষা মন্ত্রণালয়। অটোপাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ হারাতে বসা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এভাবে ফলাফল দেওয়ায় মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। আগামীতে আর অটোপাস না দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমাকে উজ্জ্বল করার জন্য আমি চিঠি দিয়েছিলাম। মাননীয় সচিব স্যার বলছেন যে ঠিক আছে, আপনি কাজ করতে থাকেন, আমরা দেখব বিষয়টা। 2025 সালের এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা হবে, সেগুলোর আমরা কর্মপরিকল্পনা তৈরি করেছি। এপ্রিলের ফার্স্ট উইকে আমরা এই এসএসসি পরীক্ষা সারা দেশে শুরু করতে পারবো। উচ্চ মাধ্যমিক এইচএসসি জুনের শেষ নাগাদ আমরা শুরু করতে পারবো। আমরা যে কোনো পরিস্থিতিতে হোক, আমরা পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় সিনিয়র সচিব সহ সবাই আমরা চাই যে একজন পরীক্ষার্থী তার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন হোক। অটোপাসের পক্ষে আমরা কেউ নই। করোনা মহামারীর কারণে 2020 সাল থেকে বিভিন্ন ক্লাসে অটোপাস কিংবা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে উচ্চশিক্ষায়। কমছে শিক্ষার মান, শিখন ঘাটতি থাকছে শিক্ষার্থীদের। ইদানিং খেয়াল করবেন, ছাত্ররা কিন্তু ক্লাস বিমুখ, ছাত্র ক্লাস ঠিক মতো করে না। একটা যদি অটোপাস দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাত্ররা কিন্তু প্রকৃত শিক্ষাটা পায় না। হয়তো বা সে ডিগ্রি পাচ্ছে, কিন্তু উপরের ক্লাসে যখন যাবে সে কোনোভাবেই আগে থেকে মেকআপও করতে পারবে না এবং সে উপরের ক্লাসে সে যথাযথ জ্ঞানটা অর্জন করতে পারবে না। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত না করে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত না করে, তাহলে আমরা কিন্তু আন্তর্জাতিক আপনার বাহিরের বিশ্বের সাথে, বহির্বিশ্বের সাথে কিন্তু আমরা তাল মিলিয়ে উঠতে পারবো না। শিক্ষার মূল ভিত্তি ধরা হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত। উন্নত বিশ্বে এসব ক্লাসে শিক্ষার্থীদের বেসিক জ্ঞান অর্জনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে নানা পরীক্ষা নিরীক্ষা আর ভুল সিদ্ধান্তে কম শিখেই উপরের ক্লাসে যাচ্ছে শিক্ষার্থীরা। এসব বন্ধে শিক্ষার স্থিতিশীলতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। একই সাথে সাইবার অঙ্গনে নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি আইন তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমের উপর হামলা সহ্য করবে না ইউনূস সরকার। ফজলে রাব্বির রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে আওয়ামী লীগ সরকারের সময় করা সাইবার নিরাপত্তা আইন বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার মনে করে সাইবার নিরাপত্তা আইনটি ছিল নিপীড়নের অন্যতম হাতিয়ার। ভিন্নমত প্রকাশের কারণে বিগত সরকারের সময় যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান প্রেস সচিব। একই সাথে সাইবার নিরাপত্তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
একটি নতুন আইন তৈরি করবে। খুব দ্রুত একটা ল করা হবে জাস্ট, বাট এটা আগের লটার মতন এটা মূল ফোকাস থাকবে যে আমাদের যারা ভালনারেবল যারা জনগোষ্ঠী বা আমাদের যে ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেটাকে যাতে আমরা প্রোটেক্ট করতে পারি। মত প্রকাশের স্বাধীনতার সাথে যেগুলো জড়িত সেই মামলাগুলো অলরেডি আপনারা জানেন যে ল অ্যাডভাইজার বলেছেন যে এগুলো রিমুভ করা হবে, এগুলো বাদ দেওয়া হবে। তার দাবি, দেশের গণমাধ্যম এখন পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে। সংবাদপত্রের উপরে কোনো অ্যাটাক আমরা টলারেট করব না। আপনারা দেখেছেন আমরা আসার পরে কোনো পত্রিকা, কোনো টিভি স্টেশন, কোনো নিউজ ওয়েবসাইট আমরা শাটডাউন করিনি, আমাদের কোনো মুখ ছিল না। আমাদের তরফ থেকে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর তরফ থেকে একটা ফোন করা হয়নি যে আপনি এই নিউজটা নামান বা এই নিউজটা উঠান। ব্যাংকিং খাত আগের চেয়ে ভালো অবস্থায় আছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। কিছু কিছু ব্যাংক তাদের যেই অপরিপক্ক বা বলতে পারি যে পলিটিক্যালি মোটিভেটেড, তারা লোন দেওয়ার কারণে তারা রুগ্ন হয়ে গেছে। তো সেইটার ব্যাপারে আমরা অ্যাজ এ প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে আমরা তেমন একটা আমাদের আসলে এটা আমরা কিছু করতে পারি না। সেই ক্ষেত্রে অনেক ধরনের মোরাল হ্যাজার্ডস তৈরি হয়। আমার মনে হয় যে ব্যাংকের যে হেলথের অবস্থা এখন অনেক অনেক বেটার। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষে খরচের খাত ও পরিমাণ নিরূপণে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে ধূমপান নিয়ন্ত্রণ ও ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার উপায় নিয়েও আলোচনা হয় বৈঠকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। ঝিনাইদহে 11 বছর সংগঠিত জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যার ঘটনায় সাম্প্রতিককালে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের 2 আসন থেকে তাহজিব আলম সিদ্দিকী 2014 সালে স্বতন্ত্র ও 2018 সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 3,453 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,38,708 টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হলো। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত 5 নভেম্বর আর এক দফা স্বর্ণের দাম কমানো হয়। সে সময় ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম কমানো হয় 1,365 টাকা। ফলে 2 দফায় ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম কমল 4,818 টাকা। তার আগে গত 20, 23 ও 31 অক্টোবর টানা 3 দফা বাড়ানো হয় স্বর্ণের দাম। প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজে। জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। নওগাঁ সদর হাসপাতাল ভবনে অস্থায়ী ক্যাম্পাসে চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। এতে শ্রেণীকক্ষ ও ল্যাবরেটরির অভাব, লাইব্রেরি ও শিক্ষক সংকট নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশকুর রহমান। 2018 সালে সরকারি অনুমোদন পায় নওগাঁ মেডিকেল কলেজ। এরপর 2019 সালে 50 জন শিক্ষার্থী নিয়ে সদর হাসপাতালের পুরাতন ভবনের 2য় তলায় একটি কক্ষ নিয়ে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে কলেজটি। তবে ক্যাম্পাসের জায়গা নির্ধারণ করা হলেও অর্থ বরাদ্দের অভাবে আটকে আছে জমি অধিগ্রহণ। কলেজ প্রতিষ্ঠার এত বছর পরেও নিজস্ব ক্যাম্পাস না গড়ে ওঠায় অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণীকক্ষের অভাব, ব্যবহার ক্লাস, লাইব্রেরি, ল্যাব ও শিক্ষক সহ বিভিন্ন সংকট নিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা। আছে আবাসন সংকটও। আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই, যেখানে অন্যান্য সমসাময়িক অনেক মেডিকেল কলেজে ক্যাম্পাস প্রতিষ্ঠা হইতেছে, ইভেন জায়গা অধিগ্রহণের কোনো নামগন্ধও নাই। সেই সাথে আমাদের হোস্টেল, নিজস্ব কোনো হোস্টেল নেই। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো মানে ভালোভাবে আরো উন্নতভাবে করা যেত। ল্যাবরেটরিতে অনেক ইকুইপমেন্টের অনেক ঘাটতি আছে। এরপরে হচ্ছে আমাদের স্যাম্পলগুলো অনেক কমতি আছে। অর্থ বরাদ্দ পেলে দ্রুত জমির অধিগ্রহণের কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে পরিমাণ আসলে টাকা দরকার, সেই পরিমাণ টাকা এখন পর্যন্ত বরাদ্দ হয়নি। বরাদ্দটা হলেই
আমাদের ম্যাপিং থেকে শুরু করে সমস্ত জায়গা সিলেকশন সবকিছু প্রস্তাব রেডি আছে। এটা শুধুমাত্র টাকাটা পাওয়া মাত্রই আমরা অধিগ্রহণের প্রস্তাবটা চূড়ান্ত করব। এদিকে কলেজ পরিদর্শনে এসে বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিলেন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। নওগাঁ মেডিকেল কলেজকে নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা আছে, যেটা হয়তো অচিরেই একনেক পাস হবে। শীঘ্রই আপনারা দৃশ্যমান কিছু উন্নতি দেখতে পাবেন, আর দীর্ঘমেয়াদে তো অবশ্যই আমাদের জ্ঞানে যে বিষয়গুলো দ্রুত সমাধান করা দরকার সেগুলো আমরা দ্রুত সমাধান করব। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে 6টি ব্যাচে পড়াশোনা করছেন 320 জন ছাত্রছাত্রী। এর মধ্যে একটি ব্যাচের শিক্ষার্থীরা পাশ করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের এবারের মেয়াদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে এই ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার আগাম বার্তা দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রাতে বিদায়ী ভাষণে জো বাইডেন সদ্য সমাপ্ত নির্বাচনকে ন্যায্য ও স্বচ্ছ হিসেবে উল্লেখ করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আশাবাদ ব্যক্ত করেন। সব ঠিক থাকলে আগামী 20 জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের আবারও মসনদে ফেরার মধ্য দিয়ে আমেরিকার অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে সে বিষয়ে আলোচনা এখন তুঙ্গে। ট্রাম্পের ক্ষমতা নেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসবে বলে মনে করেন প্রতিরক্ষা বিভাগের সাবেক বিশ্লেষক মাইকেল মালুফ। একসময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরে জ্যেষ্ঠ নিরাপত্তা নীতি বিশ্লেষক হিসেবে কাজ করা মালুফ বলেন, আমেরিকার জনগণ ট্রাম্পকে ভোট দেওয়ার মধ্যে যে বার্তা আছে তা হল তারা বাইডেন কমলা প্রশাসনের 4 বছরের শাসনের পরিবর্তন চান। with what has been regarded as U.S. adversaries, namely. দায়িত্ব নেওয়ার 2.5 মাস বাকি থাকলেও প্রশাসন গোছানোর কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। চিফ অফ স্টাফ হিসেবে সুশি ওয়াইলসকে নিয়োগ দিয়েছেন তিনি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সিনিয়র উপদেষ্টা ছিলেন ওয়াইলস। এদিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশ্যে দেয়া বিদায়ী ভাষণে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, 200 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক শাসন পরিচালনার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আসছে। জনগণের ইচ্ছা এখানে সর্বদা বিজয়ী। আমরা এই লড়াইয়ে হেরে গেছি। বিপর্যয় অনিবার্য, কিন্তু হাল ছেড়ে দেয়া ক্ষমার অযোগ্য। তবে আমাদের ব্যস্ত থাকতে হবে, সর্বোপরি বিশ্বাস ধরে রাখতে হবে। নির্বাচনে জয়ী হওয়ার পর বিশ্ব নেতাদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অভিনন্দন জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ভাষণে ট্রাম্পের সাহসিকতার প্রশংসা করে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। আড়াই বছর ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের সমালোচনা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণা চালানোর সময় ট্রাম্প আলোচনা ও চুক্তির মাধ্যমে 24 ঘণ্টার মধ্যে এই সংঘাত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বিশ্ব রাজনীতির গতিপথ বোঝা যাবে তার মসনদে বসার পরই। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ জয়পুরহাট গ্রামবাসী। দেশে প্রথমবার খয়রা কাস্তে চড়া বিরল প্রজাতির পাখি বাসা বেঁধেছে জয়পুরহাটে। বংশবিস্তারের মাধ্যমে দিন দিন বাড়ছে পাখির সংখ্যা। প্রতিদিনই দুর্লভ এই পাখি দেখতে আসছেন পাখি প্রেমীরা। পাখি সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন পাখি বিশ্লেষকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট আর জানাচ্ছেন তামান্না জেনিফার। জয়পুরহাটের গৌরীপাড়া এলাকা, এখানকার এক বাঁশঝাড়ে 7 বছরেরও বেশি সময় ধরে বাস করছে দুর্লভ প্রজাতির খয়রা কাস্তেচড়া পাখি। খাল, বিল, পুকুর আর ফসলের মাঠ থেকে পোকামাকড়, শামুক, কাঁকড়া খেয়ে জীবন ধারণ করে এরা। গ্রামবাসীর ভালোবাসায় নিরাপদ আশ্রয় পেয়ে পাখিগুলো প্রজননের মাধ্যমে বংশবিস্তার করছে। বহুদিন থেকে এই পাখিগুলো অবস্থান করছে, তাদের ক্ষয়ক্ষতির চিন্তাভাবনা কেউ করেনি। ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। পাখিগুলা কালো, কিন্তু ওদের ডাকগুলা খুবই ভালো লাগে। বিভিন্ন ধরনের পাখি আসে,
দেখতে ভালো লাগে। আমাদের এখানে একটা পাখি আছে যার ঠোঁট অনেক লম্বা, খয়েরি কালার। ছাদের উপর উঠে দেখি কত সুন্দর সুন্দর পাখি, আরো অনেক কিছু খাবার দেয়, খাবার খেতে আসে, দেখতে খুব সুন্দর লাগে। বিরল প্রজাতির এই পাখি প্রথম খুঁজে পান জেলার আক্কেলপুরের পাখিপ্রেমী সাদমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এক অধ্যাপক সহ পাখি কলোনিটি পরিদর্শনে আসেন তিনি। এর আগেও এই পাখিটা দেখছি, কিন্তু এই পাখি যে এখানে বাচ্চা তোলে বাংলাদেশে, এটা আমি আগে জানতাম না। তারপর আমি ছবি তুলে আমার স্যার মনিরুল স্যারকে পাঠাই। তারপর স্যার বলে যে এটা বাংলাদেশের এই প্রথম এই পাখি এখানে মানে বাচ্চা তুলছে, যা অতি দুর্লভ। সাদমানের কাছ থেকে জানতে পারলাম যে খয়রা কাস্তে চড়া বা গ্লসি আইবিস যে পাখিটি, এই পাখি বাসা করেছে এই জায়গায়, কয়েকটি বাসা করেছে এবং কয়েকটি বাচ্চা বেশ বড় হয়ে গিয়েছে। ইতিপূর্বে এই পাখি বাংলাদেশের অনেক জায়গায় অনেকবার দেখা গেলেও বাসা করার রেকর্ড এটি প্রথম। এটি সাধারণত পশ্চিম ভারতের দিকেই বেশিরভাগ বাসা করে। এই পাখিগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বন বিভাগের পাখি বিশারদ। আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে পরবর্তী সময়ে। পাখির প্রজনন নির্বিঘ্ন করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রকৃতি ও পাখি প্রেমীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের স্কোয়াড থেকে বাদ পড়লেন কিলিয়ান এমবাপ্পে। উয়েফা নেশনস লিগে এই মাসে ইসরায়েল ও ইতালির বিপক্ষে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে রিয়াল মাদ্রিদ ফুটবলারকে রাখেননি কোচ দিশিয়াম দেশম। এর আগে অক্টোবরে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে ম্যাচেও ছিলেন না তিনি। ঠিক কি কারণে এমবাপ্পেকে রাখা হয়নি কোচ তাই স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে তার বাজে পারফরমেন্সই অন্যতম কারণ। এবছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত 6 গোল ও 10 অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। ইউরোপা লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। আমাদ দিয়ালোর জোড়া গোলে গ্রিক ক্লাব পাউককে 2-0 গোলে হারিয়েছে রেড ডেভিলরা। যদিও শুরুতে আক্রমণাত্মক ফুটবলে একাধিকবার ম্যানচেস্টারের রক্ষণ কাঁপিয়ে দেয় পাউক, তবে দ্বিতীয়ার্ধের 5 মিনিটে প্রথম গোল করেন আমাদ। এরপর 77 মিনিটে তার অসাধারণ গোলে এই মৌসুমে ইউরোপা লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার। আরেক ম্যাচে আর্মানিয়ান ক্লাব নিয়ার বিপক্ষে 8-0 গোলে জিতেছে চেলসি। জোড়া গোল করেন হুয়াও ফেলিক্স এবং এনকুনুক্কু। এছাড়া একটি করে গোল আসে আদারাবিও, মার্গুই, দিয়াসি এবং মদ্রিকের কাছ থেকে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। আর অটোপাস না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না বললেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এপ্রিলে এসএসসি, জুনে হবে এইচএসসি পরীক্ষা। উপদেষ্টা পরিষদের বৈঠকে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। গণমাধ্যমের ওপর হামলা সহ্য করবে না সরকার, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য তাজিব আলম সিদ্দিকীকে সাভার থেকে গ্রেফতার। অর্থ বরাদ্দের অভাবে প্রতিষ্ঠার 7 বছরেও নিজস্ব ক্যাম্পাস পায়নি নওগাঁ মেডিকেল কলেজ। শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ শিক্ষার্থীদের। এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসছে বললেন মার্কিন বিশ্লেষকরা। বিদায়ী ভাষণের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশাবাদ জো বাইডেনের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ।